আজকে আমরা ক্লাস 9 এর শব্দ চ্যাপ্টারের দ্বিতীয় দিনের ক্লাস শুরু করতে চলেছি। তো এর আগের দিন আমি অনুদৈর্ঘ্য তরঙ্গ, তির্যক তরঙ্গ, শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য, আলোক তরঙ্গ হলো তড়িৎচুম্বকীয় তির্যক তরঙ্গ, তোমাদের তাদের মধ্যে কিছুটা পার্থক্য বোঝানোর চেষ্টা করেছিলাম এবং মাধ্যমটা কেমন হওয়া দরকার, কঠিন মাধ্যমের ভেতর দিয়ে তরলের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে শব্দ তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ কেমন হয় সেই সম্পর্কেও ধারণা স্পষ্ট করে দিয়েছি। তো আজকে আমরা যেটা শুরু করতে চলে সেটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ বা চল তরঙ্গ। চল তরঙ্গ বা একটা নাম হলো সমতল তরঙ্গ। অনেক নাম হয়, প্রোগ্রামী তরঙ্গ, সমতল চল তরঙ্গ, অনেক নাম হয়। তো এই যে তির্যক বা অনুদৈর্ঘ্য তরঙ্গগুলো আমরা দেখলাম, সেই তরঙ্গগুলো যখন মাধ্যমের কোনো একটা স্থানে উৎপত্তি লাভ করে, সেখানে আবদ্ধ না থেকে নির্দিষ্ট বেগ নিয়ে তারা মাধ্যমের ভেতর দিয়ে অগ্রসর হয় নির্দিষ্ট অভিমুখে এবং এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে। এক জায়গায় যেহেতু আবদ্ধ থাকছে না, এগিয়ে চলছে মাধ্যমের ভেতর দিয়ে, তাকেই বলা হচ্ছে চল তরঙ্গ। এটা অনুদৈর্ঘ্য তির্যক তরঙ্গ সব ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই স্থিতিস্থাপক তরঙ্গ। স্থিতিস্থাপক জড় মাধ্যমের মধ্যে দিয়ে অনুদৈর্ঘ্য বা তির্যক তরঙ্গ, আগে আমরা একটু ডেফিনেশনটা দেখে নিই। তির্যক তরঙ্গ উৎপত্তি স্থল থেকে, যেখান থেকে উৎপন্ন হবে, উৎপত্তি স্থলে আবদ্ধ না থেকে যেমন ধর একটা জায়গায় একটা তরঙ্গ সৃষ্টি করলাম, তরঙ্গটা এগিয়ে চলেছে, আবদ্ধ না থেকে মাধ্যমের মধ্য দিয়ে অবিকৃতভাবে, কারণ এর যে বিস্তার সেটা পরিবর্তন হয় না, ধরে নেওয়া হচ্ছে, অবিকৃতভাবে একই বেগে অগ্রসর হয় এবং শক্তির সঞ্চালন ঘটায়। এই তরঙ্গকেই বলা হচ্ছে, এই তরঙ্গকেই বলা হয় চল তরঙ্গ। অবশ্যই এই তরঙ্গটা হচ্ছে সাইন তরঙ্গ। সাইন কোসাইন তোমরা এখন হয়তো শেখোনি। তো কেমন হয়, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা অগ্রসর হবে এইটা হচ্ছে তরঙ্গের অভিমুখ, মাধ্যমের কণাগুলো আন্দোলিত হচ্ছে। তির্যক ধরেছি ছবিতে আমরা, এটা হলো তরঙ্গের অভিমুখ, তো এই এক্স অক্ষকে বলা হয় সাম্যাবস্থান। এর থেকে এই কণাগুলো কম্পিত হচ্ছে, তাহলে এই কণার যেগুলো কম্পিত হচ্ছে, কণার বেগ কিন্তু এদিকে, এই ক্ষেত্রে কণার বেগটা উপরের দিকে, এই ক্ষেত্রে কণার বেগটা, মাধ্যমে যে কণাগুলো কম্পিত হয় প্রত্যেকটা নিজের স্থানে
সরল, এটা কোন একটা মুহূর্তে ছবিটা আঁকা হয়েছে, পরের মুহূর্তে কিন্তু পাল্টে যাবে, জিনিসটা কিন্তু অল্টারনেট করছে সবসময়। এইভাবে মাধ্যমের কণাগুলো কম্পিত হয়ে তরঙ্গের অভিমুখ বা তরঙ্গের বেগ এদিকে আর কণাগুলোর বেগ এদিকে সমকোণে। তরঙ্গের অভিমুখের সাথে কণার বেগ কত কোণে আছে? তাহলে এই দিকটা হলো তরঙ্গের বেগের দিক, চলতরঙ্গ বা প্রোগ্রেসিভ ওয়েভ যেদিকে যাচ্ছে। আমি এখানে তির্যক তরঙ্গ দেখিয়েছি, তরঙ্গের বেগ এদিকে, কণার বেগটা হয় এদিকে কিংবা এদিকে, এটা হচ্ছে কণার বেগের দিক। তার মানে কণার বেগের সাথে তরঙ্গের বেগ সর্বদা সমকোণে অবস্থান করে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কণার বেগ আর তরঙ্গের বেগের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এবং একটা কথা বলে রাখি, এই তরঙ্গের সমীকরণ গাণিতিক রূপ যদি বলি মনে রাখার জন্য, ক্লাস 11-এ আমরা পড়ব এটা, y সমান a sin ওমেগা t মাইনাস kx। টিটা হলো সময়, এখানে এটা হলো y কে বলা হয় কণার সরণ, কণার সরণ, a কে বলা হয় বিস্তার, ওমেগা কে বলা হয় কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক, কে কে বলা হয় একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, তরঙ্গ সংখ্যা বলা হয়। এইগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে জানার জন্য। তার মধ্যে এক্সটা হলো অবস্থান, আর এই যে এক্স অক্ষ, এক্স অক্ষটাকে বলা হয় সাম্যাবস্থান। যখন কণাগুলো স্থির থাকে তারা থাকে এর উপর, এখান থেকে এখানে, তাহলে এই অবস্থানে এখানে যেটা আছে সেটা স্থির, এটা আন্দোলন হচ্ছে, এটা আন্দোলন হয়ে এখানে অবস্থান করছে, এখন এটা এখানে অবস্থান করছে, এখানে এনার্জি পেয়ে গেছে, এখানগুলো এখানে, আবার এখানে স্থির হয়েছে। তো এইভাবে প্রত্যেকটা কণা কিন্তু পাশাপাশি দুটো কণা দেখলে তারা কিন্তু একই অবস্থানে নেই, কেউ কেউ একদম সর্বোচ্চ অবস্থানে। এই যে সর্বোচ্চ অবস্থান, সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যে সরণ, এটা সাম্যাবস্থান, তার থেকে সবচেয়ে দূরের অবস্থান এটা, এটাকেই বলা হয় এ, এটাকেই বলা হয় বিস্তার। এই যে হাইট, সর্বোচ্চ উচ্চতায় গেল সাম্যাবস্থান থেকে, এটা উচ্চতা, এটা নেগেটিভ উচ্চতা, তাহলে এটা হবে মাইনাস এ। তাহলে সর্বোচ্চ বিস্তারের কথা ভাবলে আমাদের বিস্তারটাকেই বলা হচ্ছে। তাহলে প্রথম আমরা এই যে তির্যক তরঙ্গ চলতরঙ্গটা দেখিয়েছি, তো তার প্রথম যেটা দেখে নেব, ডেফিনেশনটা আমি মুছে দিলাম, তোমরা ঠিক করে লিখবে সবাই, আমি জানি। তো এই বিস্তার হলো তাহলে সাম্যাবস্থান কোনটা? এটা সাম্যাবস্থা, তার থেকে হাইয়েস্ট কতটা গেল, এদিকে কতটা গেল, হাইয়েস্ট। সাম্যাবস্থান থেকে কণার সর্বোচ্চ সরণ, সাম্যাবস্থান থেকে কণার যে সর্বোচ্চ সরণ তাকেই বলা হয় বিস্তার। এইটা হলো একটা পূর্ণ তরঙ্গ, এইটা হলো তরঙ্গ শীর্ষ, এটা একটা শীর্ষ, আর এটা হচ্ছে পাদবিন্দু তরঙ্গ। তো এই যে তরঙ্গটা আঁকলাম, আমি এবার ছোট করে আঁকি জাস্ট এইটুকুনি। এটা হলো একটা পূর্ণ তরঙ্গ, জিরো থেকে শুরু করে আবার জিরোতে আসছে যখন,
বিপরীত দিক ঘুরে। তো এই একটা কম্পন, এটা একটা পূর্ণ কম্পন, এখানে একটা পূর্ণ কম্পন আছে আর একটা কিছুটা আছে, তাহলে এটা একটা পূর্ণ কম্পন, 0 হাইয়েস্ট 0 লোয়েস্ট 0। তো এই বিস্তার তাহলে কতটা, এটা সাম্যাবস্থান, তার থেকে এদিকে সরণ এটা, তাহলে এটা এটা বিস্তার, এদিকে এটা বিস্তার, এই দুটো কিন্তু সমান হবে। আঁকতে গিয়ে যদি আমি ভুল আঁকি, তোমরা কিন্তু হাইয়েস্ট গুলো হাইট গুলো যেন সমান সমান হয়, তাহলে এটা এদিকে বিস্তারে, এটা নেগেটিভের ক্ষেত্রে, এটা এদিকে বিস্তার মাইনাসে, তাহলে হাইয়েস্ট হচ্ছে প্লাসে, লোয়েস্ট হচ্ছে মাইনাসে, তাহলে 0 a 0 মাইনাসে 0। তাহলে এই একটা কমপ্লিট করতে, সম্পন্ন করতে, পূর্ণ কম্পন সম্পন্ন করতে তরঙ্গের যে সময় লাগে তাকে বলে পর্যায়কাল। নেক্সট আমাদের পয়েন্ট পর্যায়কাল। এইদিকে যদি সময় অক্ষ দিই, তাহলে এখান থেকে এই অবধি হচ্ছে একটা পূর্ণ কম্পন হচ্ছে, পর্যায়কালকে টি দিয়ে লেখা হয়। এটা তাহলে কি হলো আমাদের পর্যায়কাল। তাহলে কি, একটি পূর্ণ কম্পন মানে এই একটা, যদি আমি ধরো 1 2 তাহলে দুটো দেখালাম, 3, তাহলে এখানে মোট কটা কম্পন হচ্ছে, 3টে। তো এই একটা কমপ্লিট করতে এখান থেকে অবধি আসতে যে সময় লাগে, একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে প্রয়োজনীয় সময়কে বলে পর্যায়কাল বা আবর্তনকাল, দোলনকাল বা টাইম পিরিয়ড। তাহলে এখানে কতগুলো পর্যায়কাল আছে, একটা টি, তাহলে এই অবধিটা হচ্ছে এই যে সময় লাগছে এটা হলো টি। এবার টি সময় এখান থেকে এখানে এসছে, টি সময় এখান থেকে এখানে এসছে, তাহলে তরঙ্গটা এগিয়েছে কতটা, আগে ছিল এখানে, এখন পৌঁছেছে এখানে। তাহলে তরঙ্গটা একটা কম্পনে যতটা এগিয়ে যায় তাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখান থেকে এখানে আসতে টি সময় লাগে, তাহলে এখানে মোট এখান থেকে তাহলে এখানে আসতে কত, এখানে টি, এটা 2t, এটা 3t, তাহলে এটা 3টে দেখিয়েছি। এবার দেখবো যে এটা তরঙ্গ দৈর্ঘ্য প্রকাশ করা হয় ল্যামডা দিয়ে, ওয়েভলেন্থ, তো এই ছবিটা মুছে দিই, আমরা বুঝতে পারলাম পর্যায়কাল কাকে বলে। তরঙ্গ দৈর্ঘ্য মানে একটা তরঙ্গ যাচ্ছে টি সময়, তাহলে পৌঁছেছে, শক্তিটা এখানে ছিল, শক্তিটা টি সময় পর এখানে পৌঁছে গেছে, তাহলে কতখানি পৌঁছেছে, তরঙ্গের বেগ এদিকে ভি, ভি হলো তরঙ্গের বেগ। তরঙ্গ যাচ্ছে, শক্তি যাচ্ছে কোন দিকে, ধনাত্মক এক্স অক্ষের দিকে, এটাকে বলা হচ্ছে তরঙ্গের বেগ। তাহলে কত বেগ নিয়ে যাচ্ছে, ভি বেগ নিয়ে যাচ্ছে। যেমন শূন্য মাধ্যমে শব্দের বেগ কত, 332, তাহলে সেটা ভি এর মান। তরঙ্গ দৈর্ঘ্য মানে একটি, ডেফিনেশনটা বলছি, পূর্ণ তরঙ্গ সম্পন্ন হলে
তরঙ্গের অভিমুখে, তরঙ্গের অভিমুখ কোন দিকে? শক্তি যেদিকে সঞ্চালন হয়, দেখা যাচ্ছে ঠিকঠাক? গুড। তরঙ্গের অভিমুখে তরঙ্গটি যে দূরত্ব অতিক্রম করে এখান থেকে এখানে আসতে সময় লেগেছে টি, কত বেগ নিয়ে আসছে? ভি বেগ নিয়ে। যে দূরত্ব অতিক্রম করে বা যে দূরত্ব এগিয়ে যায় তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তাহলে শক্তি কতটা এগিয়ে গেল, তাহলে বিস্তার বুঝলাম, পর্যায়কাল বুঝলাম। এবার আমরা তরঙ্গ দৈর্ঘ্যের ছবিটা একটু ভালো করে বুঝে নিই। খুব সহজ করে বুঝতে হবে। তাহলে এই যে আমি তরঙ্গটা এঁকেছি, বারবার আঁকছি, এখান থেকে এটা পূর্ণ তরঙ্গ, তরঙ্গ শীর্ষ। একটা পূর্ণ তরঙ্গ মানে টি সময় শক্তি এগিয়ে গেছে এতটা, তাহলে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকেই বলা হচ্ছে ল্যামডা। সিমিলারলি এটা একটা শীর্ষ থেকে এই শীর্ষের দূরত্বকেও কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যই বলা হয়। ভালো করে দেখো, ছবিটা বুঝতে পারবে। কারণ এইটুকুনি হচ্ছে ল্যামডা বাই 2, এটা ল্যামডা বাই 2, তাহলে এইগুলো হচ্ছে ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4, চারটে ল্যামডা বাই 4 মিলে। এটাকে যদি ল্যামডা বলি তাহলে এই অবধি যদি ল্যামডা হয় তাহলে এইটা হচ্ছে ল্যামডা বাই 2। ওকে, তাহলে দুটো তরঙ্গ শীর্ষ বিন্দুর মধ্যে দূরত্ব কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য। এই একটা শীর্ষ, এই একটা শীর্ষ, দুটো শীর্ষের যে গ্যাপ দূরত্ব সেটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য। সিমিলারলি দুটো তরঙ্গ পাদবিন্দু, এটা একটা তরঙ্গ পাদবিন্দু, এটা একটা, তাহলে এদের ব্যবধানটাও কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য হবে। তাহলে একটা তরঙ্গ শীর্ষ থেকে পরবর্তী তরঙ্গ শীর্ষের যে দূরত্ব, বা একটি তরঙ্গ পাদবিন্দু থেকে পরবর্তী তরঙ্গ পাদবিন্দুর যে দূরত্ব, তাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এবার দেখো, তরঙ্গটা অগ্রসর হচ্ছে ভি বেগে। একদমই সহজ ব্যাপার। ধরি এখানে তরঙ্গের বেগ সবসময় স্মল ভি, তরঙ্গের বেগ হচ্ছে স্মল ভি। তাহলে ভি বেগ নিয়ে একটা কম্পন হতে যে সময় লাগে, কত লাগে? পর্যায়কাল টি। তাহলে তরঙ্গের বেগ ভি হলে অতএব টি সময় তরঙ্গ অগ্রসর হয়, ভি বেগ নিয়ে টি সময় যাচ্ছে, কতটা অগ্রসর হবে? ভিটি। এবার টি সময় মানে এক পর্যায়কালে যতটা এগোবে, একটি পূর্ণ কম্পন হলে যে দূরত্ব এগিয়ে যায় সেটাই তরঙ্গ দৈর্ঘ্য। সুতরাং ল্যামডা সমান ভিটি, দূরত্ব সমান বেগ ইনটু সময়। তাহলে ল্যামডা হলো ভিটি, এটা ফার্স্ট সম্পর্ক, এটা খুব ইম্পর্টেন্ট। এবার এইখানে কটা কম্পন এঁকেছি? একটা কম্পন, দুটো কম্পন। এরপর যেটা করবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তরঙ্গের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। এটা আমরা এন দিয়ে প্রকাশ করব, অনেক ক্ষেত্রে এফ দিয়েও লেখা হয়, আমি এখানে এফ লিখলাম। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কি? এক সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন হবে, এক সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন হয় তাকেই বলা হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক। প্রতি এক সেকেন্ড সময় যত সংখ্যক পূর্ণ কম্পন
সম্পন্ন হয়। তাকেই বলা হয় তরঙ্গের কম্পাঙ্ক। তাহলে দেখো একটা কম্পন হতে সময় লাগে টি বলেছি, ব্যাপারটা বুঝবে ভালো করে। একটা কম্পন হতে সময় লাগে টি, পর্যায়কাল টি। তাহলে উল্টো করে ভাবলে একটি কম্পনের জন্য সময় হলো টি, তাহলে উল্টো করে ভাবলে টি সময় হয় একটি কম্পন, টি সেকেন্ডে হয় একটি কম্পন, তাহলে 1 সেকেন্ডে কত হবে 1/t। টি সেকেন্ডে যদি একটি কম্পন হয় তাহলে 1 সেকেন্ডে কত হবে পূর্ণ কম্পনের সংখ্যা 1/t। এবার 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন হয় সেটাই হলো কম্পাঙ্ক। সুতরাং আমরা এখানটা লিখি, এটা মুছে দিই। যেহেতু টি সেকেন্ড, টিটা হলো পর্যায়কাল সময়, পূর্ণ কম্পন সংখ্যা একটি, যেহেতু টি সময় অতএব 1 সেকেন্ড সময় পূর্ণ কম্পনের সংখ্যা হবে 1/t, এতটি। টি সেকেন্ডে একটা হলে 1 সেকেন্ডে কটা 1/t। এবার 1 সেকেন্ডে যতগুলি কম্পন হয় তাকে বলে কম্পাঙ্ক। অতএব n সমান 1/t। 1 সেকেন্ডে যতগুলো কম্পন হবে সেটাই হলো তার কম্পাঙ্ক। তাহলে দ্বিতীয় সম্পর্ক আমরা পেয়ে গেলাম n সমান 1/t। খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখতে হবে। তাহলে এই দুটো সূত্র আমরা শিখলাম। তো এই দুটো সূত্রকে যদি একত্রিতভাবে লিখি তাহলে আমরা যে দুটো সূত্র শিখলাম সে কটা একটু লিখে নিই। খুব ইম্পর্টেন্ট প্রমাণ, ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষায় খুব আসে এবং পরবর্তীকালে ক্লাস 11এও কাজে লাগে। প্রথম শিখলাম ল্যামডা সমান ভিটি, তরঙ্গ দৈর্ঘ্য সমান বেগ ইনটু পর্যায়কাল। 2 নম্বর শিখলাম কম্পাঙ্ক সমান 1/t। ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, ভি হলো তরঙ্গের বেগ, স্মল ভি সব সময় মনে রাখবো, টি হলো পর্যায়কাল। পর্যায়কাল ব্যাপারটা একটা বলি, ধর একটা দোলক আছে, পেন্ডুলাম, এটা দোলে আমরা জানি কিভাবে দোলে, এইভাবে দোলে। দোলে তো, তাহলে এইটা হলো তার সাম্যাবস্থা। এবার এখান থেকে সে একবার তাহলে দেখো জিরোতে আছে, 0 ম্যাক্সিমাম 0 মিনিমাম 0। তাহলে এখানে গেল পূর্ণ কম্পনটা বুঝতে হবে, এখানে এলো 0 ম্যাক্সিমাম 0। ছবিতে তাহলে কেমন হলো 0 হাইয়েস্ট 0। ওকে, আবার এদিকে 0 থেকে নেগেটিভ ম্যাক্সিমাম 0, নেগেটিভ ম্যাক্সিমাম 0। ওকে, তাহলে 0 সর্বোচ্চ অবস্থান, ধনাত্মক দিকে সর্বোচ্চ অবস্থান, এটা পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক। 0 ম্যাক্সিমাম 0, নেগেটিভ ম্যাক্সিমাম, নেগেটিভ সর্বোচ্চ দিক, সর্বোচ্চ সরণ তরঙ্গপাদ 0। তাহলে এটাই হচ্ছে একটা পূর্ণ কম্পন। সরল দোলকের ক্ষেত্রে, যেটা সেকেন্ড দোলক বলা হয়, আগেকার দিনে যে ঘড়ি ব্যবহার করতে, তার ক্ষেত্রে সেকেন্ড দোলক যদি বলি, সেকেন্ড দোলকের ক্ষেত্রে কেমন করে হতো দেখি, কি করে টাইম হয়। এই আছে 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে যখন 60 বার হবে তখন হচ্ছে আমাদের 1 মিনিট। ওকে, তো জিনিসটা বুঝতে হবে। তাহলে এখান থেকে গিয়ে ফিরে আসতে কত সময় লাগছে, 1 2 3 4। তাহলে একটা পূর্ণ, তাহলে এখান থেকে এখানে 1, এখান থেকে এখানে 1, এখান থেকে এখানে 1। তাহলে সরল দোলকের
দোলকের ক্ষেত্রে তার পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। সেকেন্ড দোলক যেটা, সেকেন্ড দোলক মানে আমাদের ঘড়িতে যে পেন্ডুলাম ঘড়ি, তার ক্ষেত্রে পর্যায়কাল 2 সেকেন্ড। তো যাই হোক, এই দুটো সূত্রকে যদি একত্রিত করি তাহলে ল্যামডা সমান v ইনটু তাহলে 1/n, t এর মানটা বসিয়ে দিলাম এখান থেকে, t মানে তাহলে t টা কত 1/n, তাহলে v পেয়ে গেলাম n ইনটু ল্যামডা। খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক। তাহলে তরঙ্গের বেগ, যে কোনো তরঙ্গ, আলোক তরঙ্গ, শব্দ তরঙ্গ, সব ক্ষেত্রে খাটবে সমান কম্পাঙ্ক গুণ, ওখানে লিখবো, মুছে দিচ্ছি, সেকেন্ড দোলকের কনসেপ্টটা তোমাদের দিয়ে দিলাম, এবং পর্যায় তরঙ্গ দৈর্ঘ্য v সমান n ল্যামডা। ঠিক আছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট রিলেশন। এর থেকে আমাদের গাণিতিক কিছু সমস্যা হয়, তো আমরা এবার গাণিতিক সমস্যায় চলে আসি। কিছু প্রশ্ন আমরা এবার আলোচনা করব এই সূত্রের উপর ভিত্তি করে। তাহলে v সমান n ল্যামডা, ল্যামডা সমান vt, আর n ইকুয়ালস টু 1/t। আচ্ছা, একটি শব্দ তরঙ্গের দৈর্ঘ্য, কোশ্চেন নাম্বার 1, একটি শব্দ তরঙ্গের দৈর্ঘ্য 1 মিটার। বায়ুতে শব্দের বেগ 330 হলে কম্পাঙ্ক পর্যায়কাল কত? বায়ুতে খুবই সহজ অঙ্ক, শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড হলে কম্পাঙ্ক ও পর্যায়কাল কত? কালি করে নিতে হবে আমাদের, লেখাটা না হলে হালকা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি দেওয়া আছে? ল্যামডা সমান দেওয়া আছে 1 মিটার, ভি দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড। তাহলে n ইকুয়ালস টু v বাই ল্যামডা, v ইকুয়ালস টু n ল্যামডা থেকে n ইকুয়ালস টু v বাই ল্যামডা, তাহলে v সমান 330 বাই 1, তাহলে 330 হার্জ। কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ বা সেকেন্ড ইনভার্স 1/t বা সেকেন্ড টু দি পাওয়ার -1। পর্যায়কাল t সমান 1/n, তাহলে 1/330 এত সেকেন্ড। ঠিক আছে, অঙ্কটা আমরা করে ফেলেছি। এরপর আমরা পরের অঙ্ক দেখব। 200 হার্জ, 220 হার্জ, কোশ্চেন নাম্বার 2, 220 হার্জ কম্পাঙ্কযুক্ত উৎস থেকে এক কিলোমিটার উৎস থেকে উৎপন্ন শব্দ 1 কিলোমিটার পথ অতিক্রম করবে, পথ গেলে কটি ঘনীভবন, খুব ভালো অঙ্ক, ঘনীভবন, কটি ঘনীভবন সৃষ্টি হবে? একটি পূর্ণ তরঙ্গে ঘনীভবনের সংখ্যা 2টি, তাহলে পূর্ণ তরঙ্গ সংখ্যাটা বার করতে হবে। আর বেগ বলেছে 330, বেগ 330,
শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। তো দেখো আমরা কি করে বার করব? একটা তরঙ্গের দৈর্ঘ্য হলো ল্যামডা, একটা তরঙ্গের দৈর্ঘ্য হলো ল্যামডা, তাহলে কতগুলো পূর্ণ তরঙ্গ হয়েছে সেটা কি করে বার করব? তাহলে আগে তরঙ্গ দৈর্ঘ্য বার করি। ল্যামডা সমান v/n, v হলো 330, কম্পাঙ্ক দিয়েছে 200, তাহলে এটা আমাদের আসছে 0, মানে 33/20, তাহলে এত, আমরা SI তে করছি এত মিটার, তাহলে এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হলো 33/20 মিটার, এটা বুঝবো ভালো করে। তাহলে একটা তরঙ্গ, তাহলে বললাম ধরো ওপরটা মুছে দিই, এই বললাম এটা 1 কিলোমিটার, এটা ডিস্টেন্সটা হচ্ছে 1000 মিটার। এর মধ্যে তরঙ্গগুলো হয়েছে এভাবে চলছে। তো এই একটা দূরত্ব, একটা তরঙ্গের ক্ষেত্রে একটা তরঙ্গ শীর্ষ, একটা তরঙ্গ পাদক, তাহলে একটা তরঙ্গের দৈর্ঘ্য হয়েছে, এটা হলো ল্যামডা। তাহলে এখানে কতগুলো ল্যামডা আছে, কতগুলো পূর্ণ তরঙ্গ? অতএব পূর্ণ তরঙ্গের সংখ্যা, পূর্ণ তরঙ্গের সংখ্যা কত? একটা হলো ল্যামডা, তাহলে 1000 বা, এবার একটা তরঙ্গ, একটা পূর্ণ তরঙ্গ মানে একটা তরঙ্গ শীর্ষ, একটা তরঙ্গ পাদবিন্দু, তাহলে একটা তরঙ্গ শীর্ষ, তাহলে এখানে কতগুলো পাবো? যতগুলো পূর্ণ তরঙ্গ হবে ততগুলোই তরঙ্গ শীর্ষ পাবো, বাই 33/20। কি করলাম? মোট দূরত্ব 1000, তাহলে একটা হলো ল্যামডা, তাহলে 1000/λ করলে তরঙ্গ সংখ্যা পেয়ে যাবো কতগুলো, এরকম পূর্ণ তরঙ্গ এরকম কতগুলো আছে এখানে। তাহলে একটা তরঙ্গ মানে একটা শীর্ষ, মানে একটা তরঙ্গ শীর্ষ হয়েছে। এবার একটা তরঙ্গ ক্ষেত্রে ঘনীভবন, আমাদের যতগুলো পূর্ণ তরঙ্গের সংখ্যা সেটাই ঘনীভবনের সংখ্যা বা তনুভবনের সংখ্যা। তাহলে এটা কত আসছে? 20,000/33, এতটি। অতএব ঘনীভবনের সংখ্যা সমান, আমাদের এটা আসছে 20,000/33, মানে মোটামুটি আমরা ক্যালকুলেটরটা গেল কোথায়, তাহলে এটা আসছে আমাদের 20,000/33, 606.0, 606। তাহলে যদি বলে ঘনীভবন বা তনুভবনের সংখ্যা, মানেই বুঝতে হবে পূর্ণ তরঙ্গের সংখ্যা কতগুলো। যদি বলতো কতগুলো তরঙ্গ শীর্ষ, একই মানে, কতগুলো তরঙ্গ পাদক উৎপন্ন হলো, একই মানে। তাহলে তরঙ্গের সংখ্যাই হবে ঘনীভবনের সংখ্যা, তরঙ্গের সংখ্যাই হবে, পূর্ণ তরঙ্গের সংখ্যাই হবে তনুভবনের সংখ্যা, এবং তার সংখ্যাগুলো হবে তরঙ্গ শীর্ষের সংখ্যা, তরঙ্গের পাদবিন্দুর সংখ্যা। এটা খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ভালো করে বুঝে নেবার চেষ্টা করব। ওকে, এরপরে আমরা চলে যাই নিচের দিকে। খুব ভালো করে বুঝবে, কারণ এটাই এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, তাছাড়া আছে অনেক কিছু। স্থির মানের কম্পাঙ্কের, কোশ্চেন নাম্বার 3, স্থির মানের কম্পাঙ্কে কম্পনশীল কোন বস্তু এ মাধ্যমে 20 সেন্টিমিটার, কোন বস্তু এ মাধ্যমে, দুটো মাধ্যম দিয়েছে এখানে এ আর বি, 20 সেন্টিমিটার
তরঙ্গ প্রেরণ করে 20 সেন্টিমিটার ও বি মাধ্যমে, একবারে লিখে দিই, বি মাধ্যমে 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের, ওখানে 20 সেমি দৈর্ঘ্যের মানে এগুলো তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ প্রেরণ করে। তাহলে মাধ্যম দুটোর ক্ষেত্রে কম্পাঙ্ক একই কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য আলাদা। এদের তরঙ্গের বেগের তুলনা করো এবং প্রথম মাধ্যমে বেগ, মাধ্যম দুটির তরঙ্গের বেগের তুলনা করো বা অনুপাত কত। আরো বড় ছিল আমি করলাম না, একটা বেগ বলেছিল অন্যটা কত, একটা অনুপাত থেকে পেয়ে যাবো। তো প্রথম মাধ্যমে v n × ল্যামডা a, দ্বিতীয় মাধ্যমে vb n টা সমান, কারণ কম্পাঙ্ক বলেছে একই, n × ল্যামডা b, তাহলে va বাই vb সমান ল্যামডা a বাই ল্যামডা b। প্রথমটা তরঙ্গ দিয়েছে 20, দ্বিতীয়টার ক্ষেত্রে 30, তাহলে 20 বাই 30, তাহলে 2 এর 3। তাহলে দুটো মাধ্যমে বেগের অনুপাত হলো, অতএব বেগের অনুপাত চলে এলো 2:3। এবার যদি বলে এ মাধ্যমে বলেছে বেগ 105, বি মাধ্যমে 105, তাহলে এই মাধ্যমে কত? তোমরা পারবে করতে, না পারার কিছু নেই, খুবই সহজ হবে। ঠিক আছে, আচ্ছা, এর একটা প্রবলেম এরপর দেখবো আমরা। ক্লিয়ার আসছে ছবি? গুড। প্রবলেম নম্বর 4, দুটি ষোড়শলাকার কম্পাঙ্ক, দুটি ষোড়শলাকা মানে সনক যেখানে শব্দ উৎপন্ন হয়, যথাক্রমে 200 এবং 300 হার্জ। বায়ু মাধ্যমে এদের দ্বারা উৎপন্ন শব্দ তরঙ্গের দৈর্ঘ্যের অনুপাত, বায়ু মাধ্যমে এদের দ্বারা উৎপন্ন, তোমরা এটা বাড়িতে করবে, শব্দ তরঙ্গের দৈর্ঘ্যের অনুপাত কত? ঠিক আছে, তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো, একটা প্রবলেম করাই। একটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, একটি শব্দ তরঙ্গের দৈর্ঘ্য 2 মিটার। বেগ বলেছে 330, বেগ বলেছে 330, 6 সেকেন্ড সময় কটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়? 6 সেকেন্ড সময় কতগুলি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়? তার মানে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় সেটা হলো কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্ককে 6 দিয়ে গুণ করে দিতে হবে। কেন? 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় সেটা হলো তার কম্পাঙ্ক।
তাহলে কম্পাঙ্ক কত? 1 সেকেন্ড সময় সৃষ্টি হয় nt পূর্ণ তরঙ্গ, কারণ nটা হলো কম্পাঙ্ক। অতএব 6 সেকেন্ড সময় সৃষ্টি হয় 6nt পূর্ণ তরঙ্গ। 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ হয় তাকেই বলে কম্পাঙ্ক। অতএব 6 ইন্টু n মানে কি? n মানে v বাই ল্যামডা। v কত দিয়েছে? 330। ল্যামডা দিয়েছে কত? 2। তাহলে হচ্ছে কত? 3 মানে 990। এটাই আমাদের অ্যানসার। তাহলে কি হলো? 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সৃষ্টি হয় তাকে বলে কম্পাঙ্ক। তাহলে 1 সেকেন্ডে উৎপন্ন হচ্ছে কটি? n খানা। তাহলে 6 সেকেন্ডে কটা হবে? 6n খানা। ঠিক আছে, তো 6n খানা পূর্ণ তরঙ্গ উৎপন্ন হলো। তাহলে আমরা ওখান থেকে n মানে আমরা জানি v বাই ল্যামডা, তো সেখান থেকে আমরা করে দিলাম n এর মান কত হলো? তাহলে v দিয়েছে 330 আর n দিয়ে দিয়েছে হচ্ছে আমাদের 2, n দিয়ে দিয়েছে না দৈর্ঘ্য ল্যামডা দিয়েছে হচ্ছে 2। তাহলে মানটা বসে আমাদের উত্তর চলে এলো কত? আমাদের উত্তর চলে এলো 990টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে। ঠিক আছে, তো এবার যদি প্রশ্ন করা হয়, এরপরে আবার একটু পড়ে নিই, কিছু অঙ্ক করলাম। তোমরা অঙ্কটা করে উত্তরটা বলে দেবে, কত আসছে কি না আসছে কমেন্টে জানাবে। এরপর আমরা পড়ব কম্পাঙ্ক, যেটা বললাম বেগ, তরঙ্গের বেগ ও কম্পাঙ্ক কোন বিষয় নির্ভর করে? বেগ আর কম্পাঙ্ক। তো বেগ আমরা জানি কার কার উপর নির্ভর করে? এক হলো উষ্ণতা, 2 হচ্ছে মাধ্যমের স্থিতিস্থাপক গুণাঙ্ক, যেমন ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক, আর 3 নম্বর হচ্ছে মাধ্যমের গুণাঙ্ক। এদের উপর নির্ভর করে। কম্পাঙ্ক ঠিক তেমনই। কম্পাঙ্ক মানে আমরা পেয়েছি n সমান পেয়েছি v বাই ল্যামডা। তাহলে বেগ v বাই ল্যামডা, তাহলে বেগ যদি পরিবর্তন হয় তাহলে কম্পাঙ্ক পরিবর্তন হবে, যদি তরঙ্গ দৈর্ঘ্য স্থির থাকে। তাহলে এখান থেকে বুঝতে পারছি ল্যামডা স্থির থাকলে একই তরঙ্গ দৈর্ঘ্য হলে n সমানুপাতিক v। স্থির তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় তাহলে যার যে ক্ষেত্রে বেগ বাড়বে তার ক্ষেত্রে কম্পাঙ্ক বাড়বে। তার মানে আমরা জানি উষ্ণতার সঙ্গে কি জানি? উষ্ণতার সাথে সম্পর্ক কেমন? সমানুপাতিক। তাহলে উষ্ণতা বাড়লে বেগ যেমন বাড়ে, কম্পাঙ্ক কিন্তু উষ্ণতা বাড়লে বাড়ে। স্থিতিস্থাপক গুণাঙ্কের সাথে সমানুপাতিক রুট, আর ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক। এই 3টা বিষয় আমরা দেখেছিলাম। তো এখান থেকে আমরা বেগ যেভাবে পরিবর্তিত হয়, তরঙ্গ দৈর্ঘ্য স্থির থাকলে আমাদের কম্পাঙ্কও একইভাবে পরিবর্তিত হবে। এরপর আমরা পড়ে নেব বিভিন্ন প্রকার কম্পন।
কম্পনের বিভিন্ন প্রকার কম্পন আমরা পড়ব। ফার্স্ট চলে আসছি স্বাভাবিক কম্পন। ন্যাচারাল অসিলেশন অর ভাইব্রেশন। আর একটা হচ্ছে অবমন্দিত কম্পন, ড্যাম্পড অসিলেশন, অবমন্দিত কম্পন। আর একটা হচ্ছে পরবশ কম্পন। তিনটে ভাগ এবার একটু দেখে নিন। তো ধরো কোনো একটা বস্তুকে তার সাম্যাবস্থান থেকে সামান্য আন্দোলিত করে যদি ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পর তার যদি তার ওপর একটা ধরো দোলকটাকে দুলিয়ে ছেড়ে দিলাম, যদি এর ওপর কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হয়, কোনো বাধা আভ্যন্তরীণ বা বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হয়, সে কিন্তু অসীম সময় ধরে দুলতেই থাকবে একই বিস্তার নিয়ে। তার কম্পনের বিস্তারটা চলতেই থাকবে, কারণ সাইন তরঙ্গ চলতেই থাকে, এন্ডলেস, কমবে না, মানে এরকম করে আস্তে আস্তে কমে গেল না। তাহলে কোনো বস্তুর যখন কম্পনটা হবে, তখন সে কম্পনটার উপর যদি কোনো বাহ্যিক বল বা আভ্যন্তরীণ বল প্রযুক্ত না হয়, তখন সে দীর্ঘক্ষণ সময় ধরে, বলতে গেলে অসীম সময় ধরে, এটা একটা আইডিয়াল কেস, আদর্শ ঘটনা, বাস্তবে এটা হয় না। কারণ একটা জিনিসকে কম্পন করে ছেড়ে দিলে একটা সময় থেমে যাবেই। একটা দোলক পিণ্ডকে ছেড়ে দিলাম, সে কিন্তু অসীম সময় ধরে তুলবে না, কারণ তার উপর বায়ুর বাধা বল আছে, ঠিক আছে, তার জন্য আস্তে আস্তে বাধা বলের জন্য কিছুটা ড্যাম্প করে যাবে, যেটাকে অবমন্দিত হয়। তো স্বাভাবিক কম্পন কি? কোনো বস্তুকে তার সাম্যাবস্থান থেকে সামান্য বিচ্যুত করে ছেড়ে দেওয়া হলে যদি ওই বস্তুর উপর কোনো আভ্যন্তরীণ বা বাহ্যিক বল প্রযুক্ত না হয়, তবে বস্তুটি দীর্ঘক্ষণ সময় বা দীর্ঘক্ষণ ধরে কম্পিত হতে থাকে, কম্পিত হবে। তো এই যে কম্পনটা হলো, দীর্ঘক্ষণ ধরে কম্পিত হচ্ছে, যখন কোনো আভ্যন্তরীণ বা বাহ্যিক বল কাজ করছে না, তার একটা নিজস্ব কম্পন নিয়ে কম্পিত হতে থাকে। সেই কম্পাঙ্ক, যে কম্পাঙ্ক নিয়ে কম্পিত হবে তাকে বলে স্বাভাবিক কম্পাঙ্ক। এবং এই যে কম্পন, তার উপর যে কম্পন ঘটছে বাহ্যিক বল বা আভ্যন্তরীণ বলের অনুপস্থিতিতে সে অসীম সময় ধরে দুলতে থাকছে বা কম্পিত হতে থাকছে, তাকে বলা হচ্ছে স্বাভাবিক কম্পন। তাহলে এর ক্ষেত্রে কেমন ছবিটা কেমন হবে? সমান বিস্তার নিয়ে চলতেই থাকবে, বিস্তার পাল্টাবে, এ চলতেই থাকবে, চলছে। অবমন্দিত কম্পন কেমন? যেটা বাস্তবে হয়, একটা দোলককে দুলিয়ে ছেড়ে দাও, দেখবে আস্তে করে এখান থেকে ছাড়লে কমছে, আর বিস্তার কিন্তু প্রথমে বেশি ছিল, আস্তে আস্তে কমে যাবে। যখন একটা বাহ্যিক বল কাজ করবে, বাধা বলের প্রভাবে, বস্তুর
কম্পনের বিস্তার কমে যেতে থাকে। কোন একটা বস্তু তার নিজস্ব কম্পাঙ্ক নিয়ে কম্পিত হচ্ছে, তার উপর যখন একটা বাধা বল কাজ করবে, এই যে কমে যাওয়ার ঘটনা, সেই কমে যেতে থাকে যে ঘটনাটা, এটাকেই বলা হচ্ছে অবমন্দিত কম্পন। এখন বাহ্যিক বাধা বলের উপস্থিতিতে কোনো কম্পন ঘটবে, বাহ্যিক বাধা বলের উপস্থিতিতে কোনো কম্পন ঘটবে, কথাটা লিখে নেবে। বাহ্যিক বাধা বলের উপস্থিতিতে যখন কোনো বস্তু নিজস্ব কম্পাঙ্কে কম্পিত হতে চায়, সেক্ষেত্রে তার কম্পনের বিস্তার আস্তে আস্তে কমতে থাকে। এবং তাহলে সেক্ষেত্রে ছবিটা কেমন হবে, দুদিকে দুটো দাগ দিয়ে নিই, তাহলে ছবিটা বুঝতে সুবিধা হবে। বুঝতে পারছি কমে গেল। তাহলে এক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে কিন্তু যদি আমরা এখানে দাগ দিই তাহলে কিন্তু স্ট্রেট লাইন, সব জায়গায় সমান সমান, এখানে আস্তে আস্তে ড্যাম করে যাচ্ছে, এটাকে বলে ড্যাম্প অসিলেশন বা অবমন্দিত কম্পন। তো অবমন্দিত কম্পনের ক্ষেত্রে দেখো এটা কমছে, কমতে কমতে গিয়ে কিন্তু একসময় বস্তুটা থেমে যাবে। পরবশ কম্পন কি? পরের বশ। যখন স্বাভাবিক কম্পনে কম্পিত কোন বস্তুর উপর যখন কোন বাহ্যিক পর্যাবৃত্ত বল প্রযুক্ত হয়, তখন দেখা যাচ্ছে তো পুরো, তখন ওই বস্তুটি প্রথমে অনিয়মিত ভাবে, এরপরে এদিকে লিখি, অনিয়মিত ভাবে ডেফিনেশন একটু বড়, অনিয়মিত ভাবে কম্পিত, এরপরে এখানে লিখলাম, হলেও কিছু সময় পর একটি নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পিত হতে থাকে, যা বাহ্যিক বলের মানে বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্কে সমান। বাহ্যিক বলের কম্পাঙ্কেও কম্পিত হচ্ছে এবং সেটা স্টেবিলিটি পেয়ে গেছে, অনিয়মিত ব্যাপারটা নেই, কম্পাঙ্কের সমান। এই কম্পনে তার স্বাভাবিক কম্পাঙ্কের কোনো অস্তিত্ব থাকে না, সে নিজের কম্পাঙ্কে আর কম্পিত হতে পারছে না, স্বাভাবিক কম্পনের অস্তিত্ব এইটাকেই বলা হচ্ছে পরবশ কম্পন। যেমন গিটার, সেতার, যেগুলো স্ট্রিং ইনস্ট্রুমেন্ট আছে, তাদের ক্ষেত্রে সব পরবশ কম্পন। ধরো একবার স্ট্রাইক করলাম নির্দিষ্ট কম্পাঙ্কে, আবার স্ট্রাইক করলাম, একটা নির্দিষ্ট রিদমে বাজাই, নির্দিষ্ট রিদম মানে পর্যাবৃত্ত বল, বারবার একটা নির্দিষ্ট সময় অন্তর বল প্রয়োগ করা হচ্ছে। রিদম যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো শুনতেও ভালো লাগবে না, অনিয়মিত লাগবে। যদি রিদম ঠিক থাকে মানে পর্যাবৃত্ত মানে নির্দিষ্ট সময় অন্তর অন্তর বলটা প্রয়োগ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে বাহ্যিক বলের কম্পাঙ্কে বস্তুটি কম্পিত হতে থাকে। এটাকেই বলা হচ্ছে পরবশ কম্পন, ফোর্স অসিলেশন। ফোর্স করছি আমরা, কি করছি, বাইরে থেকে যে বলটা প্রয়োগ করছি সে
বাইরে থেকে যে বলটা প্রয়োগ করছি সে কি করছে, ওকে বাধ্য করছে তার কম্পাঙ্কে কম্পিত জন্য, বাধ্য করছে তার কম্পাঙ্কে কম্পিত হওয়ার জন্য, সেই জন্য এর নাম হচ্ছে পরবশ কম্পন। ঠিক আছে, এরপর আমরা যেটা করব, পরবশ কম্পনেরই এটা বিশেষ ক্ষেত্র, তাকে বলা হচ্ছে অনুনাদ। পরবশ কম্পনের একটা বিশেষ ক্ষেত্র, তাকে বলে অনুনাদ বা রেজোনেন্স। এটা হচ্ছে পরবশ কম্পনের একটি বিশেষ ক্ষেত্র, এটা এক ধরনের পরবশ কম্পন। যখন বাহ্যিক পর্যাবৃত্ত যে বলটা আমরা প্রয়োগ করছি নির্দিষ্ট সময় অন্তর অন্তর, বলের কম্পাঙ্ক বস্তুর স্বাভাবিক কম্পাঙ্কের সমান হয়, সেক্ষেত্রে বস্তুটি উচ্চ বিস্তারে কম্পিত হতে থাকে। এই ঘটনাকেই বলা হচ্ছে অনুনাদ। পরবশ কম্পনের ক্ষেত্রে যখন পরবশ কম্পাঙ্ক স্বাভাবিক কম্পাঙ্কের সমান হয়ে যাবে, তখন কি হবে, দুটো কম্পাঙ্ক যখন ম্যাচ হয়ে যাবে তখন বস্তুটা সুউচ্চ কম্পাঙ্কে কম্পিত হতে থাকবে। এটাকেই বলা হচ্ছে অনুনাদ। যে বিভিন্ন ধরনের বাঁশিগুলো যেগুলো বাজানো হয় বিভিন্ন অনুষ্ঠানে বা গানের ব্যাকগ্রাউন্ডে, তো সেখানে যদি যখন বাঁশিগুলো বাজায় সেগুলো যদি কন্টিনিউয়াসলি বাজতে থাকে, সেক্ষেত্রে মনে হয় যেন আওয়াজটা খুব তীক্ষ্ণ হয়ে গেল, উচ্চ বিস্তার নিয়ে জোরে শুনতে পাই আওয়াজটা। তো বিভিন্ন ক্ষেত্রে বা বায়ুস্তম্ভ নলের ক্ষেত্রে যে আওয়াজটা উৎপন্ন হয় সেগুলো শুনতে পাওয়া যায়। ধরো জাস্ট একটা এক্সাম্পল, বায়ুস্তম্ভের এক মুখ খোলা, যদি একটা স্তম্ভ নিই, এদিকটা আটকানো, এটা ওপেন, এর মুখে যদি একটা সুর শলাকাকে কম্পিত করে ধরা হয়, টিউনিং ফর্ককে আমরা কম্পিত করলাম, করে ধরলাম, দেখব যদি এই স্তম্ভের যে দৈর্ঘ্য বললাম, দৈর্ঘ্য এল বা কিছু একটা, এর একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে, এখানে কেমন তরঙ্গ সৃষ্টি হয়, জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এই যে তরঙ্গগুলো সৃষ্টি হচ্ছে গেল, এই যে তরঙ্গ সৃষ্টি হচ্ছে, এখানে এই পয়েন্টটা বলা হচ্ছে সুস্পন্দ বিন্দু, অ্যান্টি নোড, এটা বলে নোড, বিস্তার 0, এখানে বিস্তার সবচেয়ে বেশি। তো যদি এর কম্পাঙ্ক আর এর কম্পাঙ্ক ম্যাচ হয়ে যায়, সেক্ষেত্রে খুব জোরে শব্দ শুনতে পাওয়া যায়। এটা একটা এক্সাম্পল। কোনো বায়ুস্তম্ভের মুখে যদি কোনো একটা শলাকাকে ধরি, যদি দুটোর কম্পাঙ্ক ম্যাচ করে, যে শলাকার কম্পাঙ্কের সঙ্গে এর কম্পাঙ্কটা ম্যাচ করবে, তখন দুটোর মিলে গিয়ে দুটো কম্পাঙ্ক সমান হয়ে গেলে উচ্চ বিস্তারে কম্পিত হবে। তো এটাই হলো এর একটা ব্যবহারিক উদাহরণ, যেটা তোমরা ক্লাস 11-এ গিয়ে যদি সায়েন্স নিয়ে পড়ো সেখানে প্র্যাকটিক্যালে অবশ্যই এটা করতে হয়। ঠিক আছে, তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আলোচনা করলাম। তো আজকের আলোচনার বিষয় টপিকগুলো সবই খুব গুরুত্বপূর্ণ। বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, অঙ্কগুলো শিখলাম, 5টা অঙ্ক তোমরা করবে, অঙ্কগুলো দেখে দেখে, বা বইতে তোমাদের যে উদাহরণ বা অনুশীলনী আছে সেগুলো তোমরা টেক্সট বা রেফারেন্স বই থেকে করবে এই সূত্রের অঙ্ক। তো অনেকে আমাদের এখানে শব্দের, এরপর আমরা শব্দের প্রতিফলন, প্রতিসরণ এগুলো পড়বো, ওখানেও আমরা কিছু অঙ্ক শিখবো। জাহাজের
গভীরতা, সমুদ্রের গভীরতা, জাহাজের গভীরতা না, সমুদ্রের গভীরতা নির্ণয়, এরোপ্লেনের উচ্চতা নির্ণয় পরের দিন আমি করব। তো আজকে এখানেই শেষ করছি। তো তোমরা ভালো করে ভিডিওটা দেখে নাও, অঙ্কগুলো করো এবং এই জায়গাগুলো পরবশ কম্পন, অনুনাদ, স্বাভাবিক কম্পন, অবমন্দিত কম্পন এগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখতে হবে, খুব গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক আছে, আজকে এই বলেই শেষ করছি। আবার নেক্সট দিন আমরা পার্ট 3 ভিডিও নিয়ে চলে আসব। ততদিনে তোমরা ভালো করে পড়ে নাও এবং বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করো। আজকে এই বলেই শেষ করছি। সবাই মন দিয়ে পড়াশোনা করো। আমাদের এখন বাড়িতে থাকারই সময়, জানি না আমাদের স্কুল খুলবে কবে, শোনা যাচ্ছে একটা আনুমানিক ডেট শোনা যাচ্ছে। তো যাই হোক, যতদিন না জানতে পারছি কবে খুলছে ততদিন আমরা পড়াশোনা করি এভাবে। তারপরে স্কুলে গেলে স্কুলের স্যাররা আরও বেশি সাহায্য করবেন, কোনো সমস্যা নেই। তো তোমরা এভাবে এগিয়ে চলো আর ভালো করে পড়তে থাকো। আমাদের লাস্ট চ্যাপ্টার চলছে, এরপর আমি আবার মাধ্যমিক তোমাদের জন্য শুরু করে দেওয়ার ইচ্ছা আছে আমার। তোমরা দেখতে থাকো এবং ভালো করে পড়তে থাকো। এ বলে শেষ করছি।